হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো যে গত প্রত্যেক দিন ধরেই মার্কেট কম বেশি ডাউনের মধ্যে দিয়ে রয়েছে, যদিও লাস্ট ডেতে মার্কেট একটা আপ ট্রেন্ড দেখা গেছে। তো অনেক ইনভেস্টররাই এই সময় কি করছে, তাদের যে পয়সাগুলো যেগুলো তারা মার্কেটে ইনভেস্ট করেছিল সে টাকাগুলো তারা তুলে নিচ্ছে, সেল করছে, যার ফলে কি হচ্ছে, একটা অযথা প্যানিক তৈরি হচ্ছে মার্কেটের মধ্যে। এটা বেসিক্যালি হচ্ছে অ্যাওয়ারনেসের অভাবের জন্য। তো আজকে আমরা একটু আলোচনা করে নেব যে মার্কেট অ্যাকচুয়ালি বারবার পড়বে এবং বারবার উঠবে, এটাই মার্কেটের নিয়ম। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বারবার ওঠা এবং নামার মধ্যে দিয়ে আলটিমেটলি মার্কেটের গতি প্রকৃতিটা কোন দিক থেকে স্থির হবে এবং মার্কেট কোন দিকে যাবে বিষয়টা। তো ওয়ারেন বাফেটের খুব সুন্দর একটি উক্তি দিয়ে আজকে আমরা শুরু করছি। ওয়ারেন বাফেট, যিনি আমাদের প্রত্যেকেরই একজন আইডল এই মার্কেটের জায়গাতে দাঁড়িয়ে, এবং তার কথা অনুযায়ী কিন্তু বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড গ্রিডি ওয়েন আদার্স আর ফিয়ারফুল। অর্থাৎ তুমি ফিয়ারফুল হও বা ভীত হও যদি, এই লাইনটা প্রত্যেকে খেয়াল করবে, এই কোটেশনটা প্রত্যেকে দেখো। তিনি কিন্তু একেবারে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি। অর্থাৎ অন্যেরা যখন লোভী হবে, মানে মার্কেটে যখন প্রত্যেকে, মার্কেটে আপ ট্রেন্ড থাকবে, সবার মনের মধ্যে লোভ আসবে, যখন সবাই কিনছে তখন তুমি ভিড়ের থেকে একটু বাইরে বেরিয়ে গিয়ে তখন তুমি কি করো, নিজের হোল্ডিংসগুলোকে ধরে রাখো, এক্সট্রা কিছু ইনভেস্ট করো না যখন মার্কেট ওপরের দিকে উঠছে। অ্যান্ড গ্রিডি ওয়েন আদার্স আর ফিয়ারফুল। এবং যখন প্রত্যেকে ভীত, প্রত্যেকে ভয় পাচ্ছে মার্কেট নিচের দিকে যাচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তোমাকে কি করতে হবে, আরও বেশি বেশি করে বাই করতে হবে, যাতে তুমি তোমার ওই সস্তার মধ্যে ইনভেস্টমেন্টটাকে করতে পারো, বা অনেকটা কম বাজেটের মধ্যে তোমার ইনভেস্টমেন্টটাকে করতে পারো, সেই কারণের জন্য। তো মার্কেটস হ্যাভ ফলেন বাই 10% সিন্স পিক অন অ্যান অ্যাভারেজ, এটা দেখা যায়। এবং নাও লুক অ্যাট দ্য হিস্ট্রির দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যাবে, ওয়েন মার্কেটস হ্যাভ ফলেন বিটুইন 10 to 15% ফ্রম পিক্স অ্যান্ড হাউ মাচ টাইম ইট হ্যাজ টেকেন টু রিকভার অ্যান্ড ডাবল রেসপেক্টিভলি। অর্থাৎ মার্কেট যখন 10% পিকের থেকে পড়েছে বা উঠেছে, এরকম ধরনের একটা ব্যাপার, তখন সেই জায়গার থেকে মার্কেট কিন্তু আবার বাউন্স ব্যাকও করেছে। মার্কেট পড়েছে, সেই জায়গার থেকে মার্কেট কিন্তু বাউন্স ব্যাকও করেছে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো প্রথমের ভিডিওটাতে পরিষ্কার লেখা রয়েছে নিফটি ফিফটি, যেটা নিফটি ফিফটি পিকে, যেটা ছিল হচ্ছে 14th অক্টোবর 1999-এ, পিক ভ্যালু ছিল 1505.2, প্রায় 1505.2। সেইখান থেকে কিন্তু মার্কেট 99-এ পড়েছিল, কারেকশন হয়েছিল, পিকের থেকে কারেকশন হয়েছিল। কত পার্সেন্ট কারেকশন হয়েছে আমরা দেখতেই পাচ্ছি, 15.06% কারেকশন এসছে, যেটার ভ্যালু আফটার কারেকশন কত দাঁড়িয়েছিল, 1270, এরকম টাইপের একটা কারেকশন দাঁড়িয়েছিল। সেই মার্কেটটা কিন্তু আবার রিকভার করেছে উইদিন 3 মান্থস, 3 মাসের মধ্যে মার্কেট রিকভার করেছে। এটা দেখলেই বুঝতে পারবে যে রিকভারি ডেট হচ্ছে 3/1/2000, অর্থাৎ মার্কেটের রিকভারির ডেট 3/1/2000 ছিল। 3/1/2000-এ মার্কেট রিকভার করেছে, 3 মাসের মধ্যে মার্কেট রিকভার করে গেছে। এবং ডাবল হয়েছে কবে, 1999-এ মার্কেট ডাউন খেয়েছিল 2006, সেই জায়গাটায় এসে 2006-এ 6th মার্চ, সরি ভুল বললাম, 6th মার্চে এসে কিন্তু মার্কেট আবার যথারীতি ডাবল হয়েছে। নিফটি ফিফটি ভ্যালু কত দাঁড়িয়েছে দেখো, পিক ভ্যালু ছিল 1999-তে, সেটা ছিল 1505। সেইখানে গিয়ে নিফটি ফিফটির ভ্যালু কিন্তু দাঁড়িয়েছে 3190, মানে অলমোস্ট ওই 99 থেকে 2006, মানে 7 বছরের মধ্যে মার্কেট কিন্তু ডাবল এই রিটার্ন দিয়েছে। এবং যেটা ইয়ার্স এখানে মেনশন করাও রয়েছে, তোমরা দেখলেই চাইলেই দেখতে পারো, সেটা হচ্ছে 6.4 ইয়ার্সের মধ্যে কিন্তু মার্কেট আবার ডাবল জায়গাতে চলে গেছিল। 6 বছরের মধ্যে ডাবল চলে গেছে মার্কেট। নেক্সট যদি আমরা আরেকটা হিসাব করি, সেটা হচ্ছে 2005-এ 8ই মার্চ, 8th মার্চ, মার্কেট কিন্তু নিফটি ফিফটি সেই সময় পিক ভ্যালু 2169, এরকম টাইপের একটা জায়গাতে পিক ভ্যালু ছিল।
কারেকশন সেইখান থেকে প্রায় 12.3%-এর কারেকশন হয়েছিল, এবং ভ্যালু সেইখান থেকে 2169-এর থেকে কিন্তু ভ্যালু দাঁড়িয়েছিল অলমোস্ট 1900 থেকে একটু বেশি, সেই জায়গাতে পিক ভ্যালু দাঁড়িয়েছিল। রিকভারি ডেট কিন্তু আবার যথারীতি ওই সেম ধরতে পারো, 3 মাসের মধ্যে মার্কেট আবার রিকভার করেছিল, আগের জায়গাতে চলে এসেছিল, এবং ডাবল যেখানে হয়েছে মোটামুটি 2005-2007 এরকম টাইপের একটা স্টেজে গিয়ে মার্কেট ডাবল হয়ে গেছিলো, মানে 2169 2169-এর ভ্যালু দাঁড়িয়েছিল কিন্তু 4357.6, এবং কত বছরের মধ্যে ডাবল হয়েছিল দেখা যাচ্ছে 2.3 ইয়ার্সের মধ্যে ডাবল হয়েছিল। এরকম টাইপের আরও কিছু কিছু জিনিস, আরও কিছু কিছু উদাহরণ রয়েছে। 2005-এ সেই বছরই আর কি 4 অক্টোবরে আবার যথারীতি মার্কেট 2663.4 পিক ভ্যালু ছিল, কারেকশন হয়েছিল 13% 2005-এ, ভ্যালিউ দাঁড়িয়েছিল 2316, এইরকম টাইপের একটা ভ্যালিউ দাঁড়িয়েছিল রিকভারি ডেট, এবং 2316 ভ্যালু যখন কারেকশন হয়েছিল 2663 থেকে পড়ে গিয়ে ওটা 13% কারেকশনের পর পড়ে গিয়ে দাঁড়িয়েছিল প্রায় 2316, খানিকটাই কমে গেছিলো, বুঝতেই পারছো। রিকভারি ডেট যেটা 25/11/2005 নাগাদ এটা রিকভার হয়েছিল, 2 মাসের মধ্যে মার্কেট রিকভার করে গেছিল। ডাবলিং ফ্রম পিক পয়েন্ট বা পিক যেটা, সেটা হচ্ছে তোমার 2005-এর থেকে 2007-এর মধ্যে এটা আবার ডাবল হয়েছিল, মানে প্রায় মার্কেটের নিফটি ফিফটির ভ্যালু কিন্তু চলে গেছিল 5441, যেটা অলমোস্ট 2 ইয়ার্স লেগেছিল আবার রিকভার করতে, ডাবল হতে। দেন যদি আবার ধরি 2007 7th ফেব্রুয়ারিতে পিক ভ্যালু ছিল হচ্ছে 4224.3 4224.3, মার্কেট কারেকশন করেছিল -15.3% কারেকশন, প্রায় 4224-এর থেকে নামার পরে কারেকশন হওয়ার পরে মার্কেটের ভ্যালু কিন্তু দাঁড়িয়েছিল 3576, এবং রিকভারি ডেট মার্কেট মোটামুটি আবার রিকভার করেছিল কবে নাগাদ 21/5/2007, মানে 3 মাসের মতন অলমোস্ট টাইম লেগেছিল মার্কেটের রিকভার করতে, এবং আবার ডাবল মানে ওই 4224 এই পয়েন্টের থেকে দাঁড়িয়ে ওই প্রায় 8000 8500 পয়েন্টে যেতে মার্কেটের টাইম লেগেছিল 2014 সাল, মানে 7 বছর 7.8 ইয়ার্সের মধ্যে কিন্তু মার্কেট আবার রিটার্ন দিয়েছিল। আমরা জানি ডাবলের সূত্র হচ্ছে যেটা মানি মেকিং, বা ডাবলের সূত্র হচ্ছে যেটা রুল অফ 72। তো রুল অফ 72 মানে বুঝতেই পারছো, প্রথম কেসের ক্ষেত্রে, প্রথম দিকের ক্ষেত্রে যেটা 6.4 মানে প্রায় 12%-এর একটু কম রিটার্ন দিয়েছিল, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ম্যাসিভ রিটার্ন 2.3 ইয়ার্স মানে প্রায় 36%-এর মতন রিটার্ন, তৃতীয় বছরেও তাই 36%-এর মতন রিটার্ন, ইত্যাদি ইত্যাদি করে মার্কেট কিন্তু ফার্দার বহুভাবে বাউন্স ব্যাক করেছে। আমরা যদি তারপরেরগুলোতে ধরতে চাই, দেখতেই পারছো 2007 24শে জুলাই সেই মুহূর্তে পিক ভ্যালু ছিল হচ্ছে 4620, সেইখান থেকে মার্কেট কারেকশন হয়েছিল 11.8%, যেটা নেমে গিয়ে ওই 4600 থেকে ভ্যালুটা দাঁড়িয়েছিল 4074, মার্কেট কিন্তু মোটামুটি আবার 2 মাসের মধ্যেই রিকভার করে নিয়েছিল 19/9/2007, এবং ফার্দার আবার ডাবল হয়েছিল 2017 সালে, মানে 10 ইয়ার্স অলমোস্ট 10 ইয়ার্স টাইম নিয়েছিল, এবং তখন গিয়ে তোমার নিফটির ভ্যালু দাঁড়িয়েছিল কিন্তু 9512, যেটাতে প্রায় 9.8 ইয়ার্সের মতন টাইম লেগেছিল। নেক্সট আবার মার্কেট কিন্তু কারেকশন হয়েছে 2018 সালে 28শে অগস্ট, সেই সময় দাঁড়িয়ে পিক ভ্যালু 11,738.5 এরকম, সেখান থেকে প্রায় 14.6% কারেকশন হয়েছিল মার্কেটে। সেই কারেকশন হওয়ার পরে মার্কেটের ভ্যালু কিন্তু দাঁড়িয়েছিল 10,030, এবং 8 মাসের মধ্যে মার্কেট রিকভার করেছিল 16/4/2019 সালে নিজেকে, এবং ডাবল যদি দেখা যায় মানে প্রায় এই স্টেজ থেকে, মানে 11,000-এর স্টেজ থেকে যদি 23,000-এর স্টেজে মার্কেট কিন্তু 5.8 ইয়ার্সের মধ্যে ডাবল করে নিয়েছিল মার্কেট। নেক্সট 2019 মার্কেটের পিক ভ্যালু ছিল 12,088, সেইখান থেকে মার্কেটে 11% কারেকশন এসেছিল, সেইখান থেকে মার্কেট কিন্তু 10,704 নেমে গেছিল, আবার মার্কেট রিকভার করেছিল 2019 সালে নিজেকে 27/11/2019, 6 মাসের মধ্যে নিজেকে রিকভার করে নিয়েছিল, এবং আবার দেখা যাচ্ছে যে 2024 সাল নাগাদ মানে প্লাস 5 ইয়ার্সের মধ্যে মার্কেট কিন্তু ওই 12,088 থেকে প্রায় 24,286
জায়গাতে চলে গেছিলো প্রায় 5.1 ইয়ার্সের মধ্যে। সুতরাং এখান থেকেই বুঝতে পারছো এখানে তো তাও ম্যাসিভ যেটা সেটাই ধরা হয়নি, কোভিড ধরা হয়নি যেটা। কোভিডের থেকে অনেক কিছু শেখার রয়েছে বেসিক্যালি ফ্রেন্ডস। সেটা হচ্ছে কোভিডের থেকে মনে রাখবে যে মার্কেট কিন্তু মারাত্মকভাবে ক্র্যাশ খেয়েছিল। নিফটি ফিফটি প্রায় দেখতেই পাচ্ছ এখানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 38.4%। মার্কেট কিন্তু 38% ফল করেছিল কোভিডের সময়, ফল করেছিল। এবং 12,362 এই রেঞ্জের থেকে কিন্তু 7,600-তে চলে এসেছিল মার্কেট, কিন্তু তবু প্যানিক হয়নি। সাধারণ ইনভেস্টাররা যারা প্যানিক করেনি, দে আর গেটিং মাচ হায়ার রিটার্ন নাও। তারা কিন্তু এখন প্রচুর বেশি রিটার্ন পাচ্ছে। উল্টে সেই সময় যারা ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিয়েছিল সেই সময় কিন্তু তাদের মারাত্মক রিটার্ন এসছে। এবং প্রি কোভিড লেভেলস যেটা কিনা এই যে 12,000 আমি তোমাদেরকে দেখালাম, প্রি কোভিড লেভেলস এই 12,000 পয়েন্টে ছিল 10 মাসের মধ্যে প্রায়। এটা প্রায় 12,000 পয়েন্টসে ছিল এবং 12,000 পয়েন্টসে থাকার পরে 10 মাসের মধ্যে এটা রিকভার করেছিল 2020, এবং কিন্তু ডাবল করেছিল 4 বছর 7 মাসের মধ্যে মার্কেট ডাবল হয়েছিল। মানে 12,000 থেকে প্রায় 24,000-এ ফিরে আসতে কিন্তু মার্কেটের মাত্র 4 বছর টাইম লেগেছিল। মানে বুঝতেই পারছো 17-18% রিটার্ন দিয়ে কিন্তু মার্কেট মারাত্মকভাবে বাউন্স ব্যাক করেছিল। তো ভয়ের কোনো ব্যাপার নেই। জুলাই 2024-এ মার্কেট আবার বাউন্স ব্যাক করেছিল। পরের লেখাটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে মেনি ইনভেস্টার্স লস ডিউ টু আউট অফ স্টেইং আউট অফ মার্কেট, অর্থাৎ প্রচুর ইনভেস্টারদের পয়সা কিন্তু হারিয়ে গেছিলো, যারা কিনা সেই সময় টাকাগুলোকে রিডিম করে ফেলেছিল ভয়ের চোটে মার্কেট পড়ে যাচ্ছে দেখে। যারা রিডিম করে ফেলেছিল তারা কিন্তু প্রচণ্ডভাবে ভুগেছে এবং তারা কিন্তু মার্কেট থেকে রীতিমতন লসে রান করে বেরিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মার্কেটে নতুন করে এই জিনিসগুলো ভয় পাওয়ার কিছুই নেই। সুতরাং দেখো বন্ধুরা, মার্কেটে ভলাটিলিটি থাকবে। মার্কেট কোনো সময় আপ ট্রেন্ডে থাকবে, কোনো সময় ডাউন ট্রেন্ডে থাকবে। এটাই খুব ন্যাচারাল একটা প্রসেস, এটাই মার্কেটের গতি প্রকৃতি। কিন্তু আমাদেরকে এটা ভুললে চলবে না যে আমাদের লক্ষ্যটা হচ্ছে লং টার্ম, বিকজ আমরা তো ট্রেডিং করছি না, আমরা তো ইনভেস্টিং করছি। ন্যাচারাল আমাদের লক্ষ্যটা হচ্ছে লং টার্ম। তো ন্যাচারালি লং টার্ম যেখানে আমাদের লক্ষ্য, সেইখানে দাঁড়িয়ে মার্কেটে সামান্য 2-3 বছর 4 বছর ধরে কি হচ্ছে না হচ্ছে বা কি আলটিমেটলি হলো সেইটা আমাদেরকে ওভারলুক করে যেতে হবে। ওভারলুক করে গিয়ে কিন্তু তাহলে আমরা পয়সাটা বানাতে পারবো, পরিষ্কার কথা। না হলে কিন্তু আমরা দেখতে পারবো না চোখে পয়সা, উল্টে আরও ক্ষতি হয়ে যাবে। তো অ্যাসেট প্লাস যে ওয়েবসাইট থেকে আমি তোমাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি, এখান থেকে দুটো জিনিসই বলবার। একটা হচ্ছে উল্টে আরও মার্কেট যখন পড়ছে ফ্রেশ লামসাম করো, লামসাম বাড়িয়ে দাও। মার্কেট অনুযায়ী পরপর করে সুন্দর করে লামসাম করতে থাকো, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এক্সিস্টিং ইনভেস্টমেন্ট, মানে তোমাদের যদি এসআইপি বা এই জাতীয় কিছু চলতে থাকে তাহলে ওটার সীমা আরও বাড়িয়ে দাও। এসআইপির সীমা আরও বাড়িয়ে দাও, এসআইপির পরিধি বাড়িয়ে দাও, এসআইপির অ্যামাউন্ট বাড়িয়ে দাও। তো এসআইপি যদি তোমাদের কথার কথা 5,000 টাকা চলো, সেটা মেবি 6, 7, 10 এরকম টাইপের কোনো একটা জায়গাতে নিয়ে চলে যাও, যাতে তোমরা একদম কম এনএভির মধ্যে বেশি ইউনিটগুলো পারচেস করতে পারো। এবার ইনভেস্ট যেটা অ্যাভয়েড করতে হবে, তোমরা এই মুহূর্তে যেগুলো অ্যাভয়েড করতে পারো, অ্যাভয়েডেন্সের জায়গা থেকে বলা যেতে পারে বাইং ইন্ডিভিজুয়াল স্টকস ডাইরেক্টলি। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এক্সপার্টিস খুব নিজে এক্সপার্ট না হও তাহলে ইন্ডিভিজুয়াল স্টকসের দিকে যেও না, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে অ্যাগ্রেসিভ বেটস ইন সেক্টোরাল অর থেম্যাটিক ফান্ডস, অর্থাৎ সেক্টোরাল ফান্ড বা থেম্যাটিক ফান্ডে যেটা ইনভেস্ট করছো এই সময়তে করার কোনো দরকার নেই। কারণ মার্কেটের ক্ষেত্রে এটা বিভিন্ন সময়, মার্কেট যদিও সিক্লিক্যাল, কিন্তু এটা মনে রাখবে যে বিভিন্ন সময় এক একটা সেক্টর এক এক ধরনের ভালো রিটার্ন দেয় বা ফ্লারিশ করে। তো সেই ক্ষেত্রে যেমন এখন যদি কেউ পিএসইউ স্টকস কেনে তাহলে কিন্তু সে একেবারে ডুবে যাবে। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে মার্কেট যেই সময় যেমন রিটার্ন দিচ্ছে সেই সময় দাঁড়িয়ে তুমি কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারো, তুমি লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপের মধ্যে ইনভেস্ট করতে পারো, কিন্তু সেক্টোরাল বা থেম্যাটিক ফান্ডটাকে আমি পার্সোনালি বলবো এটাকে অ্যাভয়েড করো, এই জিনিসটার মধ্যে যেও না। প্যানিক সেলিং করো না, অবভিয়াসলি এটা ম্যাক্সিমাম ইনভেস্টারদের মধ্যে দেখা যায়, প্যানিক সেল করে বেরিয়ে যেতে। সেই জিনিসটা করো না, কারণ এই লসটা খুব আপেক্ষিক একটা লস। মনে রেখো, আবারও বলছি, তুমি ট্রেডিং করছো না, তুমি ইনভেস্ট করছো, তো তোমার লসটা খুব আপেক্ষিক লস। এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেটা সবথেকে বড় ভালো জায়গা, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডসে কিন্তু কোনো রকম কোনো ক্যাপিটাল রিস্ক থাকে না। এখানে তোমার ভলাটিলিটি রিস্ক থাকতে পারে, তোমার 1,000 টাকাটা 900 টাকা হতে পারে, 950 টাকা হতে পারে, সেইটা হতে পারে। কিন্তু আলটিমেটলি দাঁড়িয়ে কিন্তু মিউচুয়াল ফান্ডসে তোমার ভলাটিলিটি রিস্ক থাকতে পারে, বাট ক্যাপিটাল রিস্ক থাকবে না। তোমার 1,000 টাকা কোনো দিন জিরোতে পরিণত হবে না, সেটা পসিবল নয়। তো প্যানিক সেলিং করো না, 1 নম্বর। হোর্ডিং ক্যাশ, অনেকে কি করে ক্যাশটাকে জমা রেখে দিয়ে দেয়,
ক্যাশটাকে জমা রেখে দেয়, মার্কেট কখন নামবে, আরও নামুক, আরও একটু নামুক, আরও একটু নামুক, এই করতে 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 মার্কেটের একদম বটমটা ধরবো। কিন্তু ফ্রেন্ডস তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কেউ ইনফ্যাক্ট কেউই উইলিয়াম মানে ওয়ারেন বাফেটও বলে গেছেন, চার্লি মাঙ্গার বলে গেছেন যে আলটিমেটলি দাঁড়িয়ে কিন্তু আমরা কেউ মার্কেটের এক্সপার্ট নই, মার্কেট তার গতি প্রকৃতি অনুযায়ী চলবে। রামদেব আগরওয়ালজি বলে গেছেন যে আলটিমেটলি দাঁড়িয়ে কিন্তু মার্কেটকে আমরা প্রেডিক্ট করতে পারবো না। তো প্রেডিক্ট যেহেতু করতে পারবো না, খুব স্বাভাবিকভাবে দাঁড়িয়ে মার্কেটকে প্রেডিক্ট করতেও যেও না, তুমি তোমার সাধ্য মতন অল্প অল্প করে লামসাম করতে থাকো, ক্যাশটা হোল্ডিং বন্ধ করো, ক্যাশ হোল্ডিং যত বন্ধ করবে তত বেটার। এই সময় দাঁড়িয়ে তুমি বটম যখন বুঝতে পারছো যে মার্কেট কিছুটা করে কারেকশন হতে শুরু করেছে, অল্প অল্প করে ক্যাশ তুমি ইনভেস্ট করতে থাকো, তোমার পোর্টফোলিওকে আরও বেশি স্ট্রং করো বা বুস্ট আপ করো। মার্কেট কন্ডিশনস ইউনিক ইনভেস্টমেন্ট অপরচুনিটি আমাদের দিচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবতে হবে যে অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনসের মধ্যে আমরা জিনিস পাচ্ছি, এফআইআইরা সেল করছে, এবং সেল করছে মানে কি, আমরা যতটা বড় করে বিষয়টাকে দেখছি ততটা কিন্তু বড় নয়। এটা কিন্তু দেখতে হবে যে এফআইআইদের কতটা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট আছে আর কতটা তারা অ্যাকচুয়ালি সেল করছে। এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট। আমরা ভাবছি সব এফআইআইরা বোধহয় সেল করছে, অ্যাকচুয়ালি নয়। এফআইআইদের ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্টমেন্ট রয়েছে 900 বিলিয়ন ইনভেস্টমেন্ট রয়েছে এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের $900 বিলিয়ন ইনভেস্ট রয়েছে। সেইখান থেকে এরা মাত্র $14 বিলিয়ন বেচে দিয়েছে। তো $900 বিলিয়ন থেকে মাত্র $14 বিলিয়ন এরা বেচে দিয়েছে, তো বাদবাকিটা কিন্তু এরা রয়েছে। সুতরাং এফআইআইরা যে পুরোপুরি একেবারে সব বিক্রি করে দিয়ে বেরিয়ে যাচ্ছে ব্যাপারটা তা নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা আবার ফিরবে, লাইকলি টু রিটার্ন বুস্টিং মার্কেট গ্রোথ। আবার যখন মার্কেটটা গ্রো করবে, অবভিয়াসলি তারা প্রফিট বুক করে বেরিয়ে গেছে, কিন্তু মার্কেট যখন গ্রো করবে তারা নিশ্চয়ই আবার ইন্ডিয়ান মার্কেটসের মধ্যে এরা আসবে, ন্যাচারাল বিষয়, কারণ ইন্ডিয়ান মার্কেটস খুব বুমিং একটা মার্কেট, এটাতে যে কেউ আসবে। নেক্সট যদি আমরা ক্যাগার ধরি, ক্যাগার বলতে সিএজিআর যদি ধরি, যেটা তোমাদের কি বলে অ্যানুয়াল কম্পাউন্ডেড যেটা গ্রোথ রিটার্ন যেটা বলে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন, সেটা যদি ধরি লাস্ট 5 ইয়ার্সে কিন্তু ইন্ডিয়ান মার্কেট ফেনোমেনালি রিটার্ন দিয়েছে, 17.1% রিটার্ন দিয়েছে। সুতরাং এখানে না ইনভেস্ট করার মতন কিচ্ছু নেই, ইন্ডিয়ান মার্কেটের ওপর ভরসা রাখো, প্যানিক সেলিং বন্ধ করো, ক্যাশ হোল্ডিং বন্ধ করো, অল্প অল্প করে লামসাম ইনভেস্ট করো, এক্সিস্টিং ইনভেস্টমেন্ট বাড়াতে থাকো, ব্যাস এই কটা মন্ত্র আপাতত। ইনফ্লেশন আউটলুকের ক্ষেত্রে 6%, ভেজিটেবল প্রাইসের ক্ষেত্রে ধরা যেতে পারে, অন্যান্য ক্ষেত্রে আরবিআই সেটাকে কন্ট্রোল করবার চেষ্টা করছে। জিডিপি গ্রোথ আমাদের খুব স্ট্রং, 7%-এর ওপরে রয়েছে, ন্যাচারাল ব্যাপার। ইন্ডিয়ান মার্কেট অসাধারণ একটা মার্কেট, এবং ফিউচার আউটলুক যদি আমরা দেখতে চাই ফিউচার আউটলুক অসাধারণ। 140 মিলিয়ন নিউ মিডল ইনকাম হাউস হোল্ডস তৈরি হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের থেকে, 21 মিলিয়ন হাই ইনকাম হাউস হোল্ড তৈরি হচ্ছে, পার ক্যাপিটা ইনকাম আমাদের বাড়তে চলেছে, উইচ ইজ আ ব্রিলিয়ান্ট নিউজ। $2450 থেকে প্রায় $4000 হতে চলেছে, আর ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্যাপিটালাইজেশন সেটা কিন্তু 5 ট্রিলিয়ন থেকে 10 ট্রিলিয়ন ডলার হতে চলেছে। সো ইটস নট আ স্মল অ্যামাউন্ট অ্যাট অল। তো সেই জায়গার থেকে 5 ট্রিলিয়ন্স থেকে 10 ট্রিলিয়ন্স হতে চলেছে, উইচ ইজ আ ম্যাসিভ গ্রোথ আই থিঙ্ক। তো এগুলো সবকটাই সোর্স দেখতেই পাচ্ছ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ইন্ডিয়ান ইকোনমিক্স সেইখান থেকে নেওয়া হয়েছে, তো ইট ইজ আ ভেরি মাচ রিলায়েবল সোর্স।